জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ শিক্ষার্থীদের। সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। অসাধু চক্রের যোগ সাজেশে চলছে হরিলুট, সত্যতা পেয়েছে দুদক। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, রবিবার থেকে উচ্ছ্বাস স্বস্তি ফিলিস্তিন আর ইসরায়েলে। কৃতিত্ব দাবি বাইডেন ও ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ। এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক শুরু হবে বিকেল 4টায়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, এ বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত 29 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিন 31 ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। এরই মধ্যে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং নারী সংগঠন, শিক্ষক সংগঠন, বিভিন্ন স্টেক হোল্ডার এবং ছাত্রদের সাথে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে জুলাই ঘোষণাপত্র ইস্যুতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা এবং গড়িমসির অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন নেতারা। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে লিফলেট বিতরণ ও জনসংযোগ সপ্তাহ শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তৎপরতার প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা সরকারকে স্মরণ করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা স্বীকৃতির জন্যই অবিলম্বে ঘোষণাপত্র জারি করা দরকার। এই সময় গত 15 দিনে কোনো পক্ষের সাথে সরকারের আলোচনায় না বসায় এবং মন্থর গতির ও নির্জীব মনোভাবের নিন্দা জানান বক্তারা। বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য ঘোষণাপত্রে রাখতে হবে। পাশাপাশি এটি যেন আগামীতে সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। আহ্বানে সাক্ষাৎ করতে যাবেন, সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। এবং আগামীকালকে একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুতই এটা প্রকাশ হবে। সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। 26 কোটি টাকা ভর্তুকি দিয়ে কেনা কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ 10 ধরনের কৃষি সরঞ্জামের সুফল পায়নি কৃষক। প্রমাণও পেয়েছে দুদক, যদিও অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলী তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কৃষকদের সহায়তার নামে হরিলুটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ 10 ধরনের কৃষি সরঞ্জাম কেনায় হয়েছে ব্যাপক অনিয়ম। কৃষকের নামে কেনা যন্ত্রপাতি পায়নি কৃষক। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তা ও অসাধু চক্রের যোগসাজশে হয়েছে এসব অনিয়ম। উচ্চ মূল্যে এখন এগুলো ভাড়া নিতে হয় তাদের, বেড়েছে উৎপাদন ব্যয়। অর্ধেক ভর্তুকি বা 75% যদি সরকার ভর্তুকি দেয়, তবেও প্রকৃত কৃষক এটা কখনোই কিনতে পারবে না। এটা অবশ্যই এক শ্রেণীর সুবিধাভোগী মানুষেরা নেয়, হয়তো জেলা কৃষি কর্মকর্তার সাথে যোগসাজশ এইগুলি নিয়ে থাকে। আমার জানা মতে আমাদের এলাকা বা জেলায় আমি কখনো কোনো প্রকৃত কৃষককে এই কৃষিতে যান্ত্রিকীকরণে সরকারের যে সুবিধাটা সেটা যে নিয়ে সে আধুনিক যন্ত্রপাতি কিনেছে, আমার জানা মতে এরকম কোনো কিছু নাই। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। বিষয়গুলো আমি খতিয়ে দেখবো আর কি, আমি মাঠ পর্যায়ে যাচাই করে দেখব। মানে যেগুলো কম্বাইন হারভেস্টার বিতরণ হয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখব আসলে বর্তমান কি অবস্থায় আছে। কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল,
কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়, ধান কেটে বেড়ায় মৌসুমে। মিলে টাকা নিচ্ছে, আমার কাছে তো ওইভাবে অভিযোগ এইভাবে দিই না এখনো। তো ওই যে অভিযোগ আলে আমরা তদন্ত করে দেখবো যে আসলে ঘটনা কি ঘটছে, তারপরে সে যে দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিযোগের তদন্তে নেমেছে দুদক, সিংহভাগেরই সত্যতা পেয়েছেন তারা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যয়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র, তার সাথে তথ্যের গরমিল পেয়েছি, বাস্তবের গরমিল পেয়েছি। সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে কয়েকজন বলছেন যে তারা পাননি, এবং কুষ্টিয়া সদরে একই অবস্থা আমরা দেখলাম। কৃষি খাতে বরাদ্দের বিপুল অর্থ হরিলুট ও নৈরাজ্য বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি প্রান্তিক কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। 21 আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী রবিবার গাজায় শুরু হচ্ছে বহু প্রত্যাশিত যুদ্ধবিরতি। উচ্ছ্বাস আর স্বস্তি ছড়িয়েছে গাজা আর ইসরায়েলে। একে স্বাগত জানালেও কৃতিত্ব দাবি করেছেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের নতুন আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। 15 মাসে 45,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার পর বুধবার দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দেয়। হামাস আর ইসরায়েলের চূড়ান্ত সম্মতির খবরে স্বস্তি আর খুশি ছড়িয়ে পড়ে মুহুর্মুহু বোমায় তছনছ হওয়া গাজায়। ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় নামে উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। তবে প্রিয়জনকে অক্ষত না দেখা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না গাজায় জিম্মিদের স্বজনরা। কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপে যুদ্ধবিরতি 16তম দিনের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি আর গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের রাস্তা খুলবে। এই যুদ্ধবিরতিকে নিজের কৃতিত্ব দাবি করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রূপরেখা 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলেন। শপথ নিতে যাওয়া নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কৃতিত্ব নেওয়ার সুযোগ না ছেড়ে ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দিয়েছেন। গাজায় আগ্রাসনের শুরুর দিকে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। পরে একাধিক চেষ্টায়ও যুদ্ধবিরতি আর আলোর মুখ দেখেনি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।